আসসালামু আলাইকুম সবাইকে। আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সূচক নিয়ে কথা বলবো এবং আপনারা সবাই জানেন সূচক সব ধরনের চাকরি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এই ভিডিওটা আমরা যেভাবে সাজাইছি সেটা হলো, প্রথমত আমরা সূচকের ব্যাপারে যে একদম বেসিক বা ফান্ডামেন্টাল যে আইডিয়াগুলো আছে সেগুলো আমরা আগে নিব। এরপর আমরা স্টেপ বাই স্টেপ গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সহ বিগত সালের যে কোশ্চেনগুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা সলভ করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো অবভিয়াসলি আমরা খুবই বেসিক একটা জায়গার থেকে আমাদের আলোচনা শুরু করব। একটা নর্মাল বীজগাণিতিক রাশি দেখতে মোটামুটি ax⁴n এরকম হয় দেখতে। তো এখানে এর যে পরিচয় সেটাকে আমরা বলে থাকি সহগ। এই যে এক্স সেটাকে আমরা সূচকের আলোচনাতে বেইস বলবো, এবং এক্সের উপরে যে পাওয়ার আকারে যে এন দেয়া আছে এটাকে তো পাওয়ার বলা হয়, সেটা তো বুঝতেই পারতেছেন। তার পাশাপাশি এটাকে আমরা সূচক বলি এবং তার পাশাপাশি এটাকে আমরা ঘাতও বলে থাকি। তো এখন আমরা যদি একটা নর্মাল বীজগাণিতিক রাশি এইভাবে চিন্তা করি যে 5x⁶, তো এইখানে এই যে 5টা আছে সেটা এই যে এর পজিশনে আছে, তো 5কে আমরা বলবো এই যে বীজগাণিতিক রাশিটা আছে সেটার জন্য সহগ। এই যে এক্স আছে সেটাকে আমরা বলবো বেইস, এবং এই যে 6 আছে সেটাকে আমরা বলবো পাওয়ার বা ঘাত বা সূচক। আরও একটা উদাহরণ যদি আমরা দেখার চেষ্টা করি, ধরেন আমাদের কাছে দেয়া আছে 7a⁴, তো সেই ক্ষেত্রে এই 7-এর যে পরিচয় সেটা হবে সহগ। এই যে এ সেটাকে আমরা বলবো বেইস, এবং এই যে 4 সেটাকে আমরা বলবো পাওয়ার, অ্যান্ড সো অন। সূচকও আমরা চাইলে বলতে পারবো, ঘাতও বলতে পারবো। তো বীজগাণিতিক রাশির যোগ এবং বিয়োগ সেটা সম্পর্কে আমাদের সবারই মোটামুটি আইডিয়া আছে। ধরেন আমাদের কাছে একটা বীজগাণিতিক রাশি আছে এরকম a² + a, তো এইখানে কিন্তু আমরা এটার পরে আর কোনো কিছু করতে পারি না। মানে এই রাশিটাকে আমাদের এইভাবে আসলে রেখে দিতে হয়, যদি না আমাদের কাছে এর কোনো মান দেয়া থাকে। এর যদি মান দেয়া থাকতো সেক্ষেত্রে আমরা এখানে এর মান বসাইতাম, এইখানে বসাইতাম এবং এইখানে বসাইতাম, তারপরে হয়তো আমরা আরও অঙ্ক করতে পারতাম। কিন্তু নর্মালি যদি এইভাবেই আর কি থাকে আমাদের কাছে যে a² + a, তো এইখান থেকে আমরা আর আসলে খুব বেশি কিছু আমাদের এখানে করার নাই। তো কেন করার নাই? যোগের ক্ষেত্রে আমাদের যে বেইস থাকে এখানে অবভিয়াসলি এ হলো বেইস, এই বেইস মেলার পাশাপাশি পাওয়ারও মিলতে হয়। এইখানে আমরা দেখতেছি এই যে এ আছে তার এখানে পাওয়ার হলো 2, আর এই যে এ আছে তার পাওয়ার 1। তো আমরা দেখতেছি যে এই দুইটা এর মধ্যে পাওয়ার মিলে নাই, তো সেজন্য আসলে যোগ আর আমরা এখানে করতে পারি না। সেম ব্যাপার বিয়োগের ক্ষেত্রেও, যদি a² - a থাকতো, তো এখানে এ এর কোনো ভ্যালু যদি আমাদের কাছে দেয়া না থাকতো, তো সেক্ষেত্রে এই বিয়োগটাকে আমরা আসলে এইভাবেই রেখে দিতে হইতো আমাদেরকে। এর থেকে বেশি কোনো কিছু আসলে করার নাই। এইখানে ক্লিয়ারলি আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো যোগ বা বিয়োগের ক্ষেত্রে বেইজও মিলতে হয় এবং পাওয়ারও মিলতে হয়। তো তখন আমরা আসলে যোগ বা বিয়োগের ক্ষেত্রে আরও ফার্দার আরেকটা স্টেপ অঙ্ক করতে পারি। যেমন ধরেন যদি আমাদের কাছে থাকতো a² + a², তো এইখান থেকে আমরা লিখতে পারতাম 2a², অথবা যদি থাকতো a² - a², তো সেখান থেকে আমরা লিখতে পারতাম 0, মানে এটা যদি ক্যান্সেল আউট হয়ে যায় তো সেক্ষেত্রে 0 হয়। তো যোগের বেলায় বা বিয়োগের বেলায় আমাদের পাওয়ার এবং বেইস দুইটাই মিলতে হয়। গুণ এবং ভাগের বেলাতে আমাদের শুধুমাত্র যদি বেইসটা মিলে তাহলেই আমরা গুণ এবং ভাগের অপারেশনগুলো করতে পারি। তো এইখানে লক্ষণীয় ব্যাপার যেটা সেটা হলো যোগ এবং বিয়োগের বেলাতে কিন্তু সহগ নিয়ে আমি কোনো কথা বলি নাই। তো এটার মানে হলো যে সহগ যেটা মন চায় সেটা থাক, সেটা আসলে কোনো ম্যাটার আমাদের কাছে না। আমাদের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বেইস এবং পাওয়ার দুইটাই মিলতে হয়। গুণ এবং ভাগের ক্ষেত্রে শুধুমাত্র যদি বেইস মিলে তাহলেই আমরা গুণ এবং ভাগের অপারেশন করতে পারি। তো সেই ক্ষেত্রে আবার আমাদের কিছু প্রপার্টিস থাকবে, কিছু নিয়মকানুন থাকবে। তো সেই নিয়মকানুনগুলোর সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হব, এবং তারপর আমরা গুরুত্বপূর্ণ যে অঙ্ক যেগুলো আমরা আজকে দেখতে চাইছি এবং বিগত দিনগুলোতে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমরা আস্তে আস্তে এই ভিডিওতে সলভ করব। তো চলেন আমরা সূচকের জন্য গুণ এবং ভাগের যে প্রপার্টিসগুলো আছে, যে নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হয়, সেই নিয়মগুলোর সাথে আস্তে আস্তে পরিচিত হই। তো প্রথমত আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো যে গুণের বেলায় পাওয়ার যোগ, এবং অবশ্যই যেই শর্তটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে বেইস সমান হতে হবে। বেইস যদি অসমান থাকে তো সেক্ষেত্রে আসলে কোনো প্রপার্টিসই আর এখানে খাটবে না। বেইস যদি সমান থাকে তো সেক্ষেত্রে গুণের বেলায় পাওয়ার যোগ এবং ভাগের বেলায় পাওয়ার বিয়োগ। তো হোপফুলি এই জিনিসটা আপনাদের মনে থাকবে, এবং সেইটাই আমরা আসলে সূত্র আকারে এইভাবে লিখতে পারি। দেখেন এইখানে এ তার পাওয়ার হলো m, এবং এই যে এ তার পাওয়ার হলো n, এবং এই যে অংশটা
তার বেস কিন্তু হলো এ, এবং এই যে অংশটা তার বেইজও হলো এ। তো যেহেতু বেইজ মিলে গেছে, তো সেই জন্য যেহেতু এখানে আমরা গুণ করতেছি, তো এই যে একটা পাওয়ার এবং এই যে একটা পাওয়ার, এই দুইটা পাওয়ার আমরা যোগ করে দিব। এবং একইভাবে ভাগের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, উপরের যে অংশটা সেখানে বেইজ হলো এ, নিচের যে অংশটা সেইখানেও বেইজ এ, এবং উপরের যে বেইজ এ তার পাওয়ার হলো এম, এবং নিচের যে বেইজ তার পাওয়ার হলো এন। তো আমরা কি করছি, আমরা এই যে এম এর থেকে এন মাইনাস করব। তো হোপফুলি এই যে দুইটা ব্যাপার, এই দুইটা ব্যাপার আপনাদের কাছে ক্লিয়ার। এগুলা ছাড়াও আমাদের আরও কিছু প্রপার্টিসের সাথে পরিচিত হতে হবে। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ সেগুলো আস্তে আস্তে জানি। যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে, অনেক সময় আমরা দেখি যে এ স্কোয়ার তার উপর আবারও একটা কিউব আছে, তো এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে সরাসরি এই যে 3 এবং এই যে 2 গুণ করলে যা হবে সেটাই হবে। তো এইখান থেকে আমি সরাসরি লিখতে পারি a টু দি পাওয়ার 6। তো এই সিম্পল ব্যাপারটাই আসলে সূত্র আকারে এইভাবে দেয়া আছে। এই যে এ তার পাওয়ার হলো এম এবং তার উপরে পাওয়ার আকারে আছে এন। তো আমরা এম আর এন যদি গুণ করি তাহলে হবে এম এন। তো সেটাই আসলে এখানে লেখা আছে। এর পরের যে প্রপার্টিস সেটা হলো এ টু দি পাওয়ার মাইনাস এন যদি আমাদের কাছে থাকে, তো সেটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। তো এইটা দিয়ে আমরা চলেন একটু বোঝার চেষ্টা করি। ধরেন এ টু দি পাওয়ার -3 আছে আপনার কাছে, তো এই সূত্র অনুসারে তাহলে কি হবে? এই সূত্র অনুসারে হবে 1 ডিভাইডেড বাই এ কিউব। যদি আমাদের কাছে থাকতো এ টু দি পাওয়ার -5, তো এখানে আমরা লিখতাম 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 5। এই যে মাইনাসটা আছে এই, এবং এখানেও আমরা দেখতেছি যে একটা মাইনাস আছে, এই মাইনাসের জন্যই মূলত 1 ডিভাইডেড আকারে আমাদের এই যে রাশিটা আছে সেটাকে লিখতে হবে। এবং এই মাইনাসের জন্যই যেহেতু আমরা 1 ডিভাইডেড লিখলাম, তো সেজন্যই নিচে কিন্তু আমরা আবার এইখানে মাইনাস দিব না। তো এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। এর পরের যে ব্যাপার, এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কোনো কিছু টু দি পাওয়ার 0 ইকুয়াল হলো 1। মানে যাই কিছু আপনার কাছে থাকুক না কেন, 1 টু দি পাওয়ার 0 সেটা সমানও 1। মানে পুরা পৃথিবী টু দি পাওয়ার 0 যদি থাকে তো তাহলে সেটাও হবে 1। তো কেন এরকমটা হয় সেটারও ব্যাখ্যা আছে। তো সেই ব্যাখ্যাতে আমি আসলে যাইতে চাইতেছি না এই ভিডিওতে। আমাদের অন্য আরেকটা চ্যানেল আছে যেখানে আমরা অনার্স লেভেলের ম্যাথমেটিক্স নিয়ে কথা বলে থাকি। তো সেই চ্যানেলে আমি চেষ্টা করব এটা নিয়ে একটু কথাবার্তা বলতে। যদি সেই ভিডিওটা বানানো হয় আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনার চ্যানেলে যদি হাতে সময় থাকে তো সেক্ষেত্রে সেটা দেখতে পারেন। এইটা আসলে খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, যেহেতু চাকরির পরীক্ষা হলো একটা কমন গ্রাউন্ড এবং এখানে আমাদের শুধুমাত্র সঠিক উত্তরটাই জানতে হয়। এখানে আমরা কেউ রিসার্চ করার জন্য ম্যাথ এখানে শিখতেছি না। তো সেই জন্য এই বিষয়টা নিয়ে আমি আর কথা বাড়াইতেছি না। এর পরের যে প্রপার্টিসগুলো আছে তার মধ্যে একটা হলো রুট ওভার সামথিং যদি থাকে, তো আমরা এই রুট ওভারের পরিবর্তে সামথিং টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তো ধরলাম যে আমার কাছে রুট ওভার 5 আছে, আমরা এটার পরিবর্তে লিখতে পারবো 5 টু দি পাওয়ার হাফ। অথবা ধরলাম রুট ওভার 2 আছে, তো আমরা এইটার পরিবর্তে লিখতে পারবো 2 টু দি পাওয়ার হাফ। এর পরের যে ব্যাপার সেটা হলো এ টু দি পাওয়ার -n। আচ্ছা, এটা নিয়ে আমাদের অলরেডি কথা বলা শেষ। এইটা একটা আরও গুরুত্বপূর্ণ একটা প্রপার্টিস। এইখানে দেখেন, যদি আমাদের কাছে রুট ওভার সামথিং থাকে, মানে এই যে এই আকারে যদি আমাদের কাছে থাকে, এইটার মানে হলো যে আমরা এই যে এ তার দ্বিতীয়তম ঘাত নির্ণয় করার চেষ্টা করতেছি। আর এই যে এন যদি দেয়া থাকে এখানে, ধরেন আমি বললাম যে এখানে একটা 4 আছে, তারপরে এ আছে, এইটার মানে হলো যে আমরা এর চতুর্থতম ঘাত নির্ণয় করার চেষ্টা করতেছি। তো এইটার থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড 4। এই যে এইখানে আমরা যেরকমটা লিখতাম এ টু দি পাওয়ার হাফ, মানে রুট ওভারের মানে হলো যে আমরা দ্বিতীয়তম ঘাত নির্ণয় করার চেষ্টা করতেছি। দেখেন এইখানে একটা 2 আসছে যেহেতু দ্বিতীয়তম ঘাত, আর এইখানে যেহেতু আমাদের চতুর্থতম ঘাত নির্ণয় করতে বলতেছে, তো সেই জন্য এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই এখানে একটা 4 আসবে। তো আপনারা চাইলে এই যে অংশটা সেটাকে সূত্র আকারেও খেয়াল রাখতে পারেন। আবার চাইলে আমি যেভাবে বললাম যে যততম ঘাত নির্ণয় করতে বলবে 1 ডিভাইডেড তত দিতে হবে, সেভাবেও চাইলে মনে রাখতে পারেন। সহজ হিসাব যেটা সেটা হলো রুট ওভার, এখানে যদি আমাদের কাছে 4 থাকে, আচ্ছা ধরলাম যে আমাদের কাছে এখানে 8 আছে, এখানে যদি এ থাকে তো তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড 8। এই যে 8 আছে, এই 8-এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হইতেছে যে এ এর অষ্টমতম ঘাত কত হবে সেইটা আমাকে খুঁজে বের করতে হবে। যেহেতু অষ্টমতম ঘাত সেজন্য আমি দিব 1 ডিভাইডেড 8। তো হোপফুলি এই স্লাইডের যে সূত্রগুলো আছে সেগুলো আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার, এবং এর আগের স্লাইডের যে সূত্রগুলো আছে সেগুলোও মোটামুটি ক্লিয়ার।
তো যদি আমি প্রপার্টিসের কথা বলি বা সূত্রের কথা বলি তো তাহলে মোটামুটি এই পর্যন্তই, এর থেকে খুব বেশি কিছু আমাদের জানতে হবে না। এখন শুধুমাত্র আমাদের যেটা করতে হবে সেটা হলো এই সূত্রগুলোকে আমরা কিভাবে বুদ্ধিমত্তার সাহায্যে ইউজ করতে পারি সেটা। তো চলেন আমরা এখন কিছু অঙ্ক দেখে ফেলি। তো প্রথমে আমাদের কাছে এই একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা বা এই ধরনের কোশ্চেন মোটামুটি আসতে দেখা যায়। তো এটা একটা ম্যাথমেটিক্সের খুবই কমন ব্যাপার যে আপনার কাছে যদি কোনো প্রবলেম দেয়া থাকে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো যে আমার কাছে এই যে একটা প্রবলেম আছে সেই প্রবলেমটার ব্যাপারে আমি আসলে ঠিক কী করতে পারি। তো এই যে একটা প্রবলেম আছে সেখানে আমি দেখতেছি যে সব জায়গায় 2^x 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 এরকম দেয়া আছে। তো সবগুলা 2^x এখানে আবার যোগ আকারে দেয়া আছে। তো আমি এখানে তো যোগ করতে পারি তাহলে, কারণ আমরা যোগের যে ব্যাপারটা একদম শুরুতে জানছিলাম যে আমাদের বেইজ এবং পাওয়ার দুইটাই সমান হইতে হয়, তাহলে আমরা যোগ করতে পারি। এখানে আমি দেখতেছি যে প্রত্যেকটা রাশিরই বেইজ এবং পাওয়ার দুইটাই আসলে সমান। তো তাহলে আমরা অবশ্যই এখানে যোগটা করতে পারবো। তো যেহেতু 4টা 2^x যোগ আকারে আছে তো এটার পরিবর্তে আমরা লিখতে পারবো 4 × 2^x। এরপরে আমি কি করতে পারি? এরপরে আমি কিছুক্ষণ আগেই শিখছি যে যদি বেইজ সমান থাকে গুণের বেলায় পাওয়ার যোগ হয়। তো আমি কি এইখানে দুইটার বেইজ কি সমান বানাইতে পারি? তো সেটা একটু আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি আসলে পারি। কিভাবে? এই যে 4 আছে সেটাকে আমি চাইলে 2² লিখতে পারি, × 2^x লিখতে পারি। তো এখন আমি দেখতেছি এই যে 2 এবং এই যে 2 এই দুইটা বেইজ সমান হয়ে গেছে। তো এর থেকে আমি চাইলে লিখতে পারি 2, যেহেতু গুণ তো তাহলে পাওয়ার দুইটা কি হবে? যোগ হবে। এই যে একটা পাওয়ার এবং এই যে একটা পাওয়ার সেটাকে আমি 2 + x এভাবে লিখতে পারি। তো এই যে একটা প্রবলেম আমাদের কাছে আছে তার সলিউশন আসলে এইটা। চলেন দেখি তারপরে কি আছে। এইটাও আসলে সিমিলার ক্যাটাগরির একটা কোশ্চেন এবং এইখান থেকে আমি লিখতে পারি 4 × 4^x। তো এইখানে 4-এর যে পাওয়ার সেটা হলো 1, মানে আপনি যদি এইভাবে দেখেন যে শুধুমাত্র এ দেয়া আছে এখানে উপরে কিছুই দেয়া নেই, তো তখন আমাদেরকে ধরে নিতে হয় যে এখানে পাওয়ার মনে মনে 1 আছে। তো 4-এর পাওয়ার সেই হিসাবে এখানে 1 এবং এই 4-এর পাওয়ার হলো x। তো এইখানে কিন্তু আমাদের আর কোনো কিছু করার প্রয়োজন পড়তেছে না, কারণ এই যে বেইজ এবং এই যে বেইজ সেটা অটোমেটিক্যালি আসলে সমানই হয়ে গেছে। তো এখান থেকে আমরা লিখতে পারি 4⁴ + x। তো এটাই হলো এই যে কোশ্চেনটা আছে তার উত্তর। তো এখান থেকে আমরা যদি ফার্দার আরও চিন্তা করি তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা এই যে 4 আছে সেটাকে 2² লিখতে পারি এবং তার উপরে পাওয়ার হলো 1 + x। তো আমরা কিন্তু কিছুক্ষণ আগেই শিখছি যে a⁴m তার টু দি পাওয়ার যদি n হয় তো তাহলে আমরা এর পরিবর্তে a⁴mn লিখতে পারি। মানে হলো এই যে পাওয়ার এবং এই যে পাওয়ার এই দুইটা পরস্পর গুণ হয়ে যায়। তো সেই রেসপেক্টে আমরা কিন্তু এই 2 দিয়ে এইগুলাকে যদি গুণ করি তাহলে কি পাওয়া যায়? 2⁴ + 2x। তো এই কোশ্চেনের অ্যান্সার অপশনের মধ্যে এইটাও দেয়া থাকতে পারে আবার এইটাও দেয়া থাকতে পারে। তো দুইটা অপশনই আসলে আমাদের খুঁজতে হবে বা দুইটা অপশনই আমাদের খেয়াল করতে হবে যে আমাদের অপশনের মধ্যে যেটা দেয়া আছে সেইভাবে আসলে আমাদের সঠিক উত্তরটাকে সিলেক্ট করতে হবে। তো চলেন দেখি এরপরে আমাদের কাছে কি আছে। এই যে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসছে। তো এই ধরনের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হলো যে যাই আমাদের কাছে দেয়া আছে না কেন সবগুলাকে আসলে একটা বেইসে আনার চেষ্টা করতে হয়। সেটা কীরকম? সেটা হলো আমরা এখানে দেখতেছি যে b = a⁴x দেয়া আছে। তো এই যে b আছে সেইখানে যদি আমি এই b এর ভ্যালুটা বসাই দিই তাহলে a⁴x লিখতে পারবো এবং এই b এর উপরে পাওয়ার আবার কি দেয়া আছে? y দেয়া আছে। তো সেই y এখানে চলে আসলো ইকুয়াল হলো c। এরপরে আমরা লিখতে পারবো a⁴xy ইকুয়াল হলো c। আবার আমি দেখতেছি এইখানে একটা c দেয়া আছে, তার টু দি পাওয়ার z দেয়া আছে। আচ্ছা ভালো, আমি c এর একটা ভ্যালু এইখান থেকে কিন্তু পাইছি। তো এইখানে আমি যদি c এর ভ্যালুটা বসাই a⁴xy তার টু দি পাওয়ার এই যে এই c এর জন্য আসলো a⁴xy, কারণ c এর ভ্যালু হলো a⁴xy, তার টু দি পাওয়ার হলো z, তো তার টু দি পাওয়ার এখানে আসলো z ইকুয়াল হলো a। এরপরে আমরা ওই যে a⁴m তার উপরে যদি n থাকে তো তাহলে a⁴mn আমি লিখতে পারি। সেই সূত্র অনুসারে xy এর সাথে অবশ্যই z গুণ হয়ে যাবে, তাহলে a⁴xyz এইটা ইকুয়াল আমি লিখতে পারি a। এবং যেহেতু a এর উপরে কোনো কিছু নাই তার মানে হলো পাওয়ার 1 আছে। তো এরকম সিচুয়েশনে আমাদের যে জিনিসটা মনে রাখতে হয় সেটা হলো ইকুয়েশন আকারে যখন আমাদের থাকবে, মানে যদি এরকম মাঝখানে একটা সমান চিহ্ন থাকে তো সেক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইড মানে হলো এই পাশ এবং রাইট হ্যান্ড সাইড মানে হলো এই পাশ, আমাদের দেখতে হবে যে বেইস সমান কিনা। তো
তো বেস যদি সমান থাকে তো তাহলে পাওয়ারও সমান হয়। তো এইখানে আমি দেখতেছি যে এ আছে এবং এই পাশেও আমি দেখতেছি এ আছে, তো বেস মিলে গেছে। তার মানে হলো এই যে পাওয়ার এবং এই যে পাওয়ার এইগুলাও পরস্পর সমান হবে। তার মানে হলো আমি লিখতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল 1। তো আমাকে আসলে এক্স ওয়াই জেড এর ভ্যালু কত হবে সেটাই ক্যালকুলেট করতে বলছে এবং সেটার ভ্যালু হবে 1। এইটা নবম দশম শ্রেণীর 4.1-এর একটা অঙ্ক। আজকের যে ভিডিওটা আছে এই ভিডিওতেও আমি 4.1-এর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য রাখছি, তো ভিডিওটা দেখতে থাকেন, হোপফুলি সেগুলোর সলিউশন আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। এরপরে একটা কোশ্চেন দেয়া আছে। তো এইখানে আমরা কিন্তু একটা ব্যাপার যেটা কিছুক্ষণ আগে দেখছিলাম সেটা হলো a টু দি পাওয়ার মাইনাস এন, এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড a টু দি পাওয়ার n। তো এখানে আমরা দেখতেছি যে 125 ডিভাইডেড বাই 27 তার টু দি পাওয়ার দেয়া আছে 2 ডিভাইডেড 3। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি, মানে এই একটা অংশ আপনারা একটু মাথায় রাখেন যে এটার একটা প্রয়োগ আমরা খুব তাড়াতাড়ি আর কি দেখব। তো এর পরের লাইনে আমি লিখতে পারি 1 ডিভাইডেড, এইখানে এই যে সম্পূর্ণ অংশটা এই সম্পূর্ণটাকেই আমাদের আসলে এ হিসাবে চিন্তা করতে হবে। তো সেই রেসপেক্টে আমি লিখতে পারি 125 ডিভাইডেড বাই 27 তার টু দি পাওয়ার 1 ডিভাইডেড 3। এরপরে আমি লিখতে পারি 1 ডিভাইডেড 125 যে আছে এবং 27 যে আছে এই দুইটাকেই আমরা একটা সংখ্যার কিউব হিসাবে লিখতে পারি। 125 সেটা আমরা পাই 5কে কিউব করলে, এবং 27 যে আছে সেটাকে আমরা পাই 3কে কিউব করলে। তো এইটার হোল টু দি পাওয়ার যদি আমি কিউব দেই এবং তার উপর কি থাকলো, তার উপর থাকলো সরি এখানে আসলে 2 হবে 2 ডিভাইডেড 3। আবার আমরা আরেকটা জিনিসের ব্যবহার এর আগেও একবার দেখলাম যে a টু দি পাওয়ার m তার টু দি পাওয়ার যদি n থাকে তাহলে a টু দি পাওয়ার mn আমরা লিখতে পারি, মানে হলো এই দুইটা পাওয়ার পরস্পর গুণ হয়। তো সেই হিসাবে অবশ্যই 3 আর 2 ডিভাইডেড 3 গুণ হবার কথা। তো তাহলে 3 ইন্টু 2 ডিভাইডেড 3 যদি আমাদের কাছে থাকতো আমরা কি করতাম, এই 3 আর এই 3 কাটাকাটি করতাম, আমাদের কাছে থাকতো শুধুমাত্র স্কোয়ার। তো সেই হিসাবে আমি লিখতে পারি 1 ডিভাইডেড 5 ডিভাইডেড 3 তার স্কোয়ার। এইখান থেকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড, এখন স্কোয়ার কীভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন, 5কে স্কোয়ার করলে 25 হবে এবং 3কে স্কোয়ার করলে হবে 9। এবং এর পরের লাইনে যেটা হবে সেটা হলো এই 9 এই 1-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 9 ডিভাইডেড 25 হবে। তো এই যে আমাদের কাছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল তার অ্যান্সার হবে 9 ডিভাইডেড 25। তো চলেন দেখি এরপরে আমাদের কাছে কি আছে। এই একটা কোশ্চেন আমাদের কাছে আছে, এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, ওই তো আগের মতোই এই যে 64 সেটাকে আমরা চাইলে 4 কিউব লিখতে পারি। তো তাহলে চলে আসলো 4 কিউব, তার টু দি পাওয়ার থাকলো 2 ডিভাইডেড 3 প্লাস এই যে আমাদের কাছে আছে 625, এটাকে আমরা চাইলে 25 তার স্কোয়ার আকারে লিখতে পারি এবং তার পাওয়ার আবার কত থাকলো, এই যে হাফ সেটা থাকলো, এইটা ইকুয়াল হবে তাহলে কত 3k। তো এইখানে খুব সম্ভবত কে এর ভ্যালু কত হবে সেটাই আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে হয়তো। তো আমরা চলেন এভাবেই আগাই। তো তাহলে 3 আর এই 3 কাটাকাটি যাবে, আবার এই যে স্কোয়ারের 2 আর এই যে 2 এই দুইটা কাটাকাটি যাবে, তাহলে আমাদের কাছে থাকবে 4 স্কোয়ার প্লাস 25 ইকুয়াল হলো 3k। তো হোপফুলি এরপরে কি হবে সেটা আপনারা বুঝতে পারতেছেন, 16 হবে এখানে প্লাস 25 ইকুয়াল 3k হবে, এবং 16 আর 25 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 1 আর হলো 4 ইকুয়াল হলো 3k। তো এখানে কে ইকুয়াল টু অবভিয়াসলি হবে 41 ডিভাইডেড বাই 3। তো হোপফুলি এটারও সমাধান আমরা পেয়ে গেছি। এরপরের যে কোশ্চেন আছে সেইটা আমি মূলত ক্লাস 9-10-এর যে ওই যে 4.1 যে অধ্যায়টার কথা বললাম সেখান থেকে আমি এই প্রশ্নটা কালেক্ট করছি। এটাও আমি আসতে দেখছি বিভিন্ন চাকরির পরীক্ষাতে, তো ভাবলাম যে ঠিক আছে আমি এটা হয়তো সলভ করে দিতে পারি। এইটার সবচেয়ে সহজ যে পদ্ধতি, মানে এই কোশ্চেনটা ছিল এরকম যে এই সবগুলা সমান 1 প্রমাণ করতে হবে আমাদেরকে। তো এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি, এইটার হোল টু দি পাওয়ার হলো 1 ডিভাইডেড এ বি। তার মানে কি, তার মানে হলো এই যে অংশটা আছে তারও পাওয়ার 1 ডিভাইডেড এ বি এবং এই যে অংশটা আছে তারও পাওয়ার 1 ডিভাইডেড এ বি। তো আমরা যদি সেইভাবে একটু লিখি যে এক্স টু দি পাওয়ার এ তার উপরে পাওয়ার কত আছে, 1 ডিভাইডেড এ বি আছে, তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে তো অবশ্যই পাওয়ার আর পাওয়ার গুণ হয়ে যাবে। তো এই যে এ তার সাথে 1 ডিভাইডেড এ বি গুণ হয়ে গেল, এবং একইভাবে নিচের যে এক্স আছে তার টু দি পাওয়ার বি আছে তার সাথেও এই যে 1 ডিভাইডেড এ বি এটা গুণ হয়ে যাবে। তো সেম কাজ আমি চাইলে সব জায়গায় করতে পারি, এক্স টু দি পাওয়ার বি ইন্টু 1 ডিভাইডেড বিসি, আর এখানে হলো এক্স টু দি পাওয়ার সি ইন্টু 1 ডিভাইডেড বাই বিসি,
এবং এইখানেও আমি দেখতেছি যে একই রকমভাবে দেয়া আছে, তো এইখানেও আমি সেম কাজটা করতে পারবো, এক্স টু দি পাওয়ার সি ইন্টু 1 ডিভাইডেড বাই সি এ এবং এক্স টু দি পাওয়ার এ ইন্টু 1 ডিভাইডেড বাই সি এ। এখন কি হবে সেটা হোপফুলি আপনারা বুঝতেই পারতেছেন, এই এ এবং এই এ কাটাকাটি যাবে এবং সেম কাজ আসলে সব জায়গায়ই হবে। তো সব জায়গায় আমি আসলে একই কাজটা করব, এইগুলা কাটাকাটি করলাম এবং এইখানে এ এবং এ কাটাকাটি হবে। তো যা যা থাকবে সেটা আমি লিখব, এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বি থাকবে এখানে, এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড এ থাকবে এখানে, এইখানে থাকবে এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড সি, এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড বি এবং এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড এ এবং এক্স টু দি পাওয়ার 1 ডিভাইডেড সি। এইটা কাটতে পারি আমি, এইটা এবং এইটা আমি কাটতে পারি, এইটা কাটাকাটি করা যাবে। তো সব কিছুই যেহেতু কাটাকাটি হয়ে গেছে, তো তাহলে আমাদের কাছে থাকবে 1। এইটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, আগের কোনো একটা চাকরি পরীক্ষা এটা আসছিল, একটা না কয়েকটা চাকরি পরীক্ষাতেই আসলে এই কোশ্চেনটা আসছে। তো এটা আপনারা একটু ভালোভাবে খেয়াল রাখতে পারেন। চলেন দেখি তারপরে কি আছে। এই যে কোশ্চেনটা আছে এইটার ক্ষেত্রে কিছুক্ষণ আগে যে আমি বললাম যে ইকুয়েশন যদি থাকে আমাদের কাছে, তো তাহলে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হলো বেস যদি সমান হয় উভয় পক্ষে, তো তাহলে পাওয়ারও সমান হবে। এই সিম্পল জিনিসটা যদি আমরা একটু মনে রাখি, তো তাহলেই এই ধরনের কোশ্চেনের সলিউশন আসলে বের করা খুবই সহজ। তো সেইটা আমরা কিভাবে করতে পারি, আমরা প্রপার্টিসগুলো যখন দেখতেছিলাম তখন আমরা একটা জিনিস দেখছিলাম এরকম যে রুট ওভার এ সেটা সমান হলো এ টু দি পাওয়ার হাফ। তো এইখানে আমি দেখতেছি যে রুট ওভার 3 দেয়া আছে, তাহলে আমি 3 টু দি পাওয়ার হাফ লিখতে পারবো অবশ্যই, এবং তার উপরে আবার পাওয়ার কি আছে, এক্স প্লাস 1 আছে। আবার এইটার সাথেই আমরা আরেকটা জিনিস দেখছিলাম যে এখানে এন যদি থাকে, তো তাহলে এ টু দি পাওয়ার 1 ডিভাইডেড এন লিখতে পারবো আমরা। তো এইটার পরিবর্তেও 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড 3 লেখা যাবে, যেহেতু এখানে 3 আছে আমি দেখতেছি, মানে এইটার সাথে আপনি একটু মেলানোর চেষ্টা করেন, হোপফুলি তাহলে বুঝে যাবেন। তার টু দি পাওয়ার আবার কি দেয়া আছে, 2x মাইনাস 1 দেয়া আছে। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে যেহেতু গুণ হয়ে যায়, তো এইখানে আমি লিখতে পারি এই যে হাফ তার সাথে যদি এক্স প্লাস 1 আমি গুণ করি, তাহলে অবভিয়াসলি এক্স প্লাস 1 ডিভাইডেড 2 হবে, এবং একইভাবে 3 টু দি পাওয়ার এইখানে 2x মাইনাস 1 ডিভাইড বাই 3 হবে। এখন আমি দেখতেছি যে সমান সমানের যে লেফট হ্যান্ড সাইড আছে সেইখানেও আমার বেজ আছে 3 এবং রাইট হ্যান্ড সাইড যে আছে সেইখানেও আছে 3। তো বেজ আর বেজ এখানে সমান হয়ে গেছে, তার মানে হলো এই যে পাওয়ার এবং এই যে পাওয়ার, এই দুইটা পাওয়ারও পরস্পর সমান হবে। তো সিম্পলি আমি লিখতে পারি এক্স প্লাস 1 ডিভাইডেড 2 ইকুয়াল 2x মাইনাস 1 ডিভাইডেড 3। তো এর পরের কাজটা কিন্তু খুবই সহজ, আমি 3 দিয়ে এটাকে গুণ করব এবং এই 2 দিয়ে এই সবগুলোকে গুণ করব। আর গুণ বলতে আসলে যেটা বোঝায় সেটাই আমি আসলে এখানে করব। তো 3 দিয়ে যদি আমি এক্স প্লাস 1কে গুণ করি তাহলে হবে 3x প্লাস 3 ইকুয়াল 2 দিয়ে যদি এই সবগুলোকে আমি গুণ করি তাহলে হবে 4x মাইনাস 4। এরপরের কাজটাও আসলে খুবই সহজ, এই যে 3x সেটা যদি এই পাশে চলে যায় তাহলে সেটা মাইনাস হবে অবভিয়াসলি। 4x এর থেকে যদি আমি 3x মাইনাস করি তাহলে থাকবে আমাদের কাছে x, আর এই যে মাইনাস 4 সেটা যদি এই পাশে চলে আসে তো তাহলে প্লাস 3 সাথে প্লাস 4 করতে হবে আমাদের। তো প্লাস 3 আর প্লাস 4 মানে কত, প্লাস 7। তো তাহলে x ইকুয়াল হবে প্লাস 7। তো এইটাই হলো আমাদের এই যে কোশ্চেনটা আছে তার x এর ভ্যালু অবশ্যই আমাদেরকে ক্যালকুলেট করতে বলবে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে। তো x এর ভ্যালু হবে 7। চলেন দেখি এরপরে কি সমস্যা আমাদের কাছে আছে। এইটা একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং এইটা চলেন আমরা একটু সলভ করার চেষ্টা করি। এখানে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস এই যে অংশটা আছে সেটাকে আমি একটু ভেঙে লিখতে পারি কিনা। আমি কি চাইলে এইভাবে চিন্তা করতে পারি যে 2 টু দি পাওয়ার 1 যদি আমার কাছে থাকতো আর 2 টু দি পাওয়ার মাইনাস এক্স যদি আমার কাছে থাকতো তাহলে আমি কি করতাম, এই লাইনের পরে কি করতাম, যেহেতু গুণ আছে গুণের ক্ষেত্রে অবশ্যই পাওয়ারগুলো যোগ হইতো, তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস এক্স করতাম আমি অবশ্যই। তাহলে 2 টু দি পাওয়ার 1 এই যে প্লাস এবং মাইনাস এখানে কিন্তু হবে একটা মাইনাস, তারপরে হবে এক্স। তো এইখান থেকে আমি সিম্পলি যেটা বুঝলাম সেটা হলো 2 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, তার পরিবর্তে আমি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স লিখতে পারি। এবং এই যে 1 সেই 1কে আসলে আমার দেওয়ার দরকার আছে না, আমি কিন্তু এই 1ও না লিখলেও পারি, কারণ কোনো কিছু নাই তার মানে কত আছে, 1 আছে। তো আমি কিন্তু এটাকে আরও সিম্পলিফাইড একটা ওয়েতে 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স এই ফর্মেটে লিখতে পারি। তো তাহলে এখানে আমি লিখতে পারি 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল হলো 3। এরপর আমি কি করতে পারি, 2 টু দি পাওয়ার এক্স থাকলো আমার কাছে প্লাস 2 ইন্টু এই যে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এ টু দি পাওয়ার মাইনাস এন, এটার পরিবর্তে আমি লিখতে পারি 1 ডিভাইডেড এ টু দি পাওয়ার এন। তো তাহলে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হলো 3।
এবার আমি যদি ধরেন এটা ধরে নিই যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু আমি সাপোজ এ ধরে নিলাম, যে আমি একটু 2 টু দি পাওয়ার এক্স আমি বারবার লিখতে চাইতেছি না, তো সেই জন্য আমি এ ধরবো। তো তাহলে 2 টু দি পাওয়ার এক্সকে আমি এ দিয়ে রিপ্লেস করলাম, আর এইখানে 2 আর 1 যদি গুণ করি তাহলে উপরে 2 চলে আসবে। এইখানে অবশ্যই আমি এ লিখতে পারবো, কারণ 2 টু দি পাওয়ার এক্সের পরিবর্তে আমি এ ধরে নিছি, ইকুয়াল হবে 3। এরপরে আমি কিন্তু এইখান থেকে এ লসাগু নিতে পারবো। এ লসাগু নিলে কি হবে, এখানে এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল হলো 3। এরপরে আমি খুব সহজেই এই যে এর সাথে 3 গুণ করতে পারবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইকুয়াল হবে 3a। এরপরে আমি এ স্কোয়ার এই যে 3 আছে সেটাকে আমি যদি এই পাশে আনি তাহলে -3a, আর প্লাস 2 আমার কাছে আগের থেকে ছিল, প্লাস 2 ইকুয়াল টু হলো 0। তো এখানে যদি আমি মিডল টার্ম করি তাহলে কি হয়, সরি এখানে আসলে a হবে 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল 0। মিডল টার্ম কীভাবে করতে হয় সেটা হোপফুলি আপনারা সবাই জানেন। তো এইখান থেকে আমি চাইলে a কমন নিতে পারবো, তাহলে a মাইনাস 2, আর -1 যদি কমন নিই তাহলে a মাইনাস 2 হবে ইকুয়াল 0। তো এখানে হবে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইকুয়াল 0। এবং এইরকম সিচুয়েশনে আমাদের কি করতে হয়, হয় অথবা দিয়ে অঙ্ক করতে হয়। তো তাহলে আমি হয় a মাইনাস 2 ইকুয়াল 0 এটা ধরতে পারবো, অথবা a মাইনাস 1 ইকুয়াল 0 এটা লিখতে পারবো। তো a ইকুয়াল আমি লিখতে পারবো এই যে -2 যদি এই পাশে আসে তাহলে +2 হবে, আর a ইকুয়াল এই যে -1 আছে সেটা যদি এই পাশে যায় তাহলে +1 হবে। আচ্ছা, তো এখন এর পরিবর্তে আমি এর যে ভ্যালুটা ধরে নিয়েছিলাম সেটা যদি বসাই দিই তাহলে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 2 লিখতে পারবো এইখানে, আর এইখানেও এর পরিবর্তে যদি 2 টু দি পাওয়ার এক্স বসাই দিই ইকুয়াল 1 লিখতে পারবো। এইখানে আমি দেখতেছি যে 2 এর টু দি পাওয়ার যদি 1 দিই তাহলেও কিন্তু আমার কোনো ক্ষতি নাই, কারণ কোনো কিছু নাই মানে কি, ওইখানে 1 আছে। এই পাশের বেস এবং এই পাশের বেস যেহেতু মিলে গেছে, তো তাহলে আমি পাওয়ার ইকুয়াল টু পাওয়ার বলতে পারবো। তো তাহলে এক্স ইকুয়াল আমি লিখতে পারবো 1। আর এইখানে আমি দেখতেছি যে আমার বেস 2 আছে, এইখানে আমার বেস আছে 1। তো এইখানে তো বেস আসলে মিলল না। এটাকে কি মেলানো যায় কোনো রকমভাবে? হ্যাঁ, আসলে মেলানো যায়। সেটা কিভাবে? আমরা একটা জিনিস শিখছিলাম যে কোনো কিছু টু দি পাওয়ার 0, মানে সামথিং টু দি পাওয়ার 0 যদি থাকে তো তাহলেই তার মান হলো 1। তো এইখানেও একটা 1 আছে। আমরা যদি এখন একটু চালাকি করে 2 টু দি পাওয়ার 0 লিখি তাহলে তো আমরা আসলে ভুল কিছু লিখলাম না, কারণ 1 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, সারা পৃথিবী টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, আবার 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কিন্তু 1। তো এইবার কিন্তু আমাদের বেসটা মিলে গেছে। তো যেহেতু বেসটা মিলছে তাহলে পাওয়ার আর পাওয়ার সমান হবে, দ্যাট মিন্স এক্স ইকুয়াল আমি লিখতে পারবো 0। তো এই যে প্রবলেমটা আমাদের কাছে দেয়া আছে তার জন্য আমি আসলে সমাধান পাইলাম দুইটা, একটা হলো এক্স এর ভ্যালু 1 এবং আরেকটা পাইলাম এক্স এর ভ্যালু হলো 0। তো তাহলে আমরা লিখবো যে এক্স এর ভ্যালু হবে 1 এবং 0। তো হোপফুলি এই যে প্রবলেমটা আছে এই প্রবলেমটার সম্পর্কে আপনাদের মোটামুটি ভালো একটা আইডিয়া হয়েছে। তো চলেন দেখি তারপরে আমাদের আর কি সমস্যা দেয়া আছে। এখানে কিছু বিগত সালের কোশ্চেন দেয়া আছে। এই কোশ্চেনগুলা এখন হোপফুলি আপনারা, যদি আমি একটু ফাস্ট কথা বলি তারপরেও আপনারা বুঝতে পারবেন, বাট স্টিল আমি চাইবো অবশ্যই একটু স্লো কথা বলতে, বা আপনারা যাতে বুঝেন সেই জিনিসটাকে এনশিওর করতে। তো চলেন দেখি আমরা আস্তে আস্তে এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোকে সলভ করার চেষ্টা করি। প্রথমে আমরা যদি এই কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করি, এইখানে আমি দেখতেছি যে একটা পাশে আমাদের বেস আছে 1000, আরেকটা পাশে আমাদের বেস আছে 10। তো বেস সমান হলে পাওয়ার সমান হয়ে যায়, এই সেম কথাটাই আমি আসলে বারবার এই ভিডিওতে বলছি। কেন? যাতে এই জিনিসটা আপনাদের মাথায় থাকে যে আপনাদের যখন এই ধরনের প্রবলেম আসবে তখন আপনাদের সবসময় চেষ্টা করতে হবে দুই পক্ষের বেইজই সমান বানায় ফেলতে। তো 1000কে আমি কিভাবে 10 এর সমান বানাইতে পারি? আমি অবশ্যই 10 কিউব লিখতে পারি, কারণ 10 কিউব মানেই তো 1000, তাই না? তো এই 1000-এর পরিবর্তে আসলো 10 কিউব, এবং এইটার উপরে আবার কি ছিল, x/3 ছিল, ইকুয়াল হলো 10। তো এই 3 এবং এই 3 যদি আমি কাটাকাটি করি তো তাহলে 10 টু দি পাওয়ার এক্স থাকলো আমার কাছে, এই যে 10 আর এই যে হলো এক্স ইকুয়াল হলো এখানে থাকলো 10, এবং এই 10-এর উপর তো মনে মনে পাওয়ার 1 আছেই। তো আমি দেখতেছি যে এই যে বেস এবং এই যে বেস সমান হয়ে গেছে, তো তাহলে পাওয়ার আর পাওয়ার সমান হবে, তো তার মানে এক্স এর ভ্যালু হবে 1। চলেন দেখি তারপরে প্রশ্ন। এইটার ক্ষেত্রেও চিন্তাটা আসলে সেম। এখানে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7 আছে, এইখানে 4কে কিন্তু আমরা 2 স্কোয়ার লিখতে পারবো, এক্স প্লাস 2 হবে। কেন 2 স্কোয়ার আমি লিখবো? ওই তো আগের ব্যাপারটাই, যে আমি বেস দুইটাই দুই পক্ষে সমান বানানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তো তাহলে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 7, আর এইখানে হবে 2 টু দি পাওয়ার, এই যে পাওয়ারের উপরে পাওয়ার যেহেতু আছে তার মানে এই দুইটা পরস্পর গুণ হয়ে যাবে। তো 2 দিয়ে যদি আমি এক্স প্লাস 2কে গুণ করি তাহলে হবে 2x প্লাস 4। এরপরের কাজ তো খুবই সহজ, আমার
লেফট হ্যান্ড সাইডের বেস এবং রাইট হ্যান্ড সাইডের বেস যেহেতু সমান হয়ে গেছে, তার মানে হলো পাওয়ার এবং পাওয়ার সমান, তো তাহলে এক্স প্লাস 7 ইকুয়াল হবে 2x প্লাস 4। তো এইখান থেকে আমি লিখতে পারি এই যে এক্স সেটা এই পাশে আসলে মাইনাস হবে, তো 2x থেকে যদি একটা এক্স আমি মাইনাস করি তাহলে হবে একটা এক্স, আর এই যে 4 সেটাকে যদি এই পাশে আমি পাঠিয়ে দিই তাহলে 7 থেকে 4 মাইনাস হবে, তার মানে হলো 3। তো এইখানে এক্স এর ভ্যালুটা হবে মূলত 3। তো হোপফুলি এই যে ম্যাথটা আছে সেটাও আপনাদের কাছে ক্লিয়ার। চলেন দেখি এরপরে কি আছে। এখানে আমি দেখতেছি যে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 32 আছে। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। সেই ইন্টারেস্টিং ঘটনাটা হলো যে 32কে আমি 4 টু দি পাওয়ার সামথিং আকার আসলে ওইরকম এতটা সহজে লিখতে পারি না। তো এখন আমাদের অন্য রাস্তায় আসলে আগাতে হবে। কীরকম? আমি এই পাশেরও বেস চেঞ্জ করার চেষ্টা করব, এই পাশেরও বেস চেঞ্জ করার চেষ্টা করব, এবং এমনভাবে চেষ্টাটা করব যাতে আমাদের দুই পক্ষের বেসই সমান হয়ে যায়। তো সেইটা কিভাবে করা যেতে পারে? আমি 32কে 4 টু দি পাওয়ার সামথিং আকারে লিখতে পারি না, সেটা ঠিক আছে, কিন্তু আমি 2 টু দি পাওয়ার সামথিং আকারে লিখতে পারি। আমি যদি 2 টু দি পাওয়ার 5 লিখি তো এইটার ভ্যালুই আসলে 32। আবার এই যে লেফট হ্যান্ড সাইডে 4 আছে সেটাকেও আমি চাইলে 2 স্কোয়ার লিখতে পারি। তো তাহলে আমি যদি দুই পক্ষেই বেস চেঞ্জ করি তো তাহলে বেস দুইটাই সমান হওয়ার একটা পসিবিলিটি আছে। তো আমরা এখন সেই কাজটা করব। তো তাহলে 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তার টু দি পাওয়ার হলো x প্লাস 1 ইকুয়াল 32, তার টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 লিখতে পারবো। তো ওই তো একই ব্যাপার আসলে ঘুরে ঘুরে আসতেছে। 2, এই যে 2 আছে সেটা দিয়ে আমাদের আসলে এইটাকে গুণ করতে হবে, তাহলে 2x প্লাস 2 হবে ইকুয়াল 2 টু দি পাওয়ার 5 হবে। এখন আমাদের কিন্তু আসলে বেস দুইটা মিলে গেছে। তো তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার হবে 2x প্লাস 2 ইকুয়াল হবে 5, এবং এইখানকার পরের হিসাবটা আপনারা হোপফুলি মিলাতে পারবেন। এক্স ইকুয়াল 3/2 হবে আর কি, এই যে এক্স আছে তার ভ্যালু। হোপফুলি এই যে কোশ্চেনটা আছে সেটারও সলিউশন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। চলেন দেখি এরপরে কি আছে। এই যে একটা কোশ্চেন আছে সেটার জন্য আমি দেখতেছি যে এইখানে 5 আছে, এখানে 125 আছে। তো 125কে কি আমি 5 টু দি পাওয়ার সামথিং আকারে লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। 5 কিউব মানেই হলো 125। এই যে 125 তার পরিবর্তে আমি লিখলাম 5 কিউব, তার পাওয়ার আছে 2x প্লাস 3, আর এইখানে আছে 5 টু দি পাওয়ার 3x প্লাস 6। সিমিলারলি আমরা একই কাজ এখানেও করব, 3 দিয়ে এগুলাকে গুণ করব, তাহলে 6x প্লাস 9 হবে ইকুয়াল 5 টু দি পাওয়ার 3x প্লাস 6 হবে। এই যে বেস এবং এই যে বেস মিলছে, তো তাহলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, 6x প্লাস 9 ইকুয়াল হবে 3x প্লাস 6। তো 3x-কে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তো তাহলে মাইনাস হবে, তার মানে 6x থেকে 3x মাইনাস, দ্যাট মিনস 3x ইকুয়াল এই যে 9 আছে সেটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তো তাহলে 6 এর থেকে 9 মাইনাস হবে, তার মানে হলো -3। তো তাহলে x ইকুয়াল হবে -1। তো এই প্রশ্নের জন্য x এর ভ্যালু হবে -1। তো সম্পূর্ণ ভিডিওটাকে আমি যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি যে আমাদের মোটা দাগে কি কি জিনিস এই যে সূচকের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করার ক্ষেত্রে কাজে লাগে, সেটা হলো আমাদের যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমাদের একটু ভালোভাবে প্রয়োগ করা শিখতে হবে। এর পাশাপাশি দুই পক্ষের বেস সমান বানানোর যে ব্যাপারটা, সেই বেস সমান বানানোর ব্যাপারে আমাদের একটু দক্ষতা অর্জন করতে হবে। এর পাশাপাশি আপনারা দেখছেন ওই যে 64 ছিল আমার কাছে, তো তার পরিবর্তে আমি 4 কিউব বলে দিছি যে হ্যাঁ আমি জানি 4 কিউব ইকুয়াল হলো 64। বা আমি যদি এই ম্যাথের কথা বলি 125 আছে, 5 কিউব ইকুয়াল হলো 125, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যে আমি জানি। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের একটু দক্ষতা অর্জন করতে হবে, কারণ আপনারা জানেন পরীক্ষার হলের টাইম খুবই লিমিটেড থাকে, এবং এই লিমিটেড টাইমের মধ্যে যদি আপনারা এই ধরনের ম্যাথ আসলেই সলভ করতে চান তো সেক্ষেত্রে 5 কিউব ইকুয়াল টু যে 125 সেটা একটু আপনার জানা থাকাটা প্রয়োজন। বা আমি যদি এই যে 32 সেটা সমান 2 টু দি পাওয়ার 5 বলছিলাম, 2 টু দি পাওয়ার 5 মানে যে 32 সেটা আপনার খুব সহজেই আসলে মাথায় আসতে হবে। তো এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট টাইম বাঁচানোর ক্ষেত্রে। তো আমরা আরেকটা জিনিস যেটা একটু রিমাইন্ডার হিসেবে নিতে পারি সেটা হলো যে কোনটার পাওয়ার কি হলে কত হবে, সেই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো সম্পর্কে আপনাদের একটু ভালো ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা এমসিকিউ পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন সলভ করতে চান। তো হোপফুলি সম্পূর্ণ ভিডিওটাতে আপনি আমার সাথে ছিলেন এবং সম্পূর্ণ ভিডিওই আপনারা খুব ভালো এনজয় করছেন। আমরা যেহেতু খুবই নতুন শুরু করছি তো সেজন্য আমরা সবসময় আপনাদের কাছে যে জিনিসটা আহ্বান করি সেটা হলো যে আপনাদের মন্তব্য এবং মতামত আমাদেরকে জানাবেন। এর আগের কিছু ভিডিওতে আমরা কিছু কমেন্ট পাইছি এরকম যে আমি নাকি খুব বেশি ফাস্ট কথা বলি, সেই জিনিসটাকে আমি টেক কেয়ার করার চেষ্টা করতেছি, এবং হোপফুলি আগের চাইতে আমার ফাস্ট কথা বলার যে ব্যাপারটা সেটা কিছুটা সলভ হয়েছে। তো এরকম আমরা কিন্তু সবসময় আপনাদের মন্তব্য এবং মতামতকে খুব বেশি গুরুত্ব সহকারে আর কি দেখি। তো আপনারা চাইলে আমাদের যে অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে সেইগুলোতে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমাদের একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে
আমাদের অ্যাক্টিভিটি আসলে ওরকম খুব ভালো নাই। আমরা চেষ্টা করতেছি ফেসবুকেও খুব তাড়াতাড়ি খুব বেশি অ্যাক্টিভ হইতে, আপনাদেরকে হেল্প করতে। যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। মাঝখানে দীর্ঘদিন আমি আসলে ভিডিও দিতে পারি নাই, তো সেই জিনিসটারও একটা সলিউশন আমি করার চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনাদের উৎসাহ, আপনাদের মতামত এবং মন্তব্যের খুব বেশি দরকার হবে আমার সামনের দিনগুলোতে। তো এই ছিল আজকের মতো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।